সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং আছেন সাব্বির আহমেদ এফসিএ, তিনি মোবিল যমুনার সিএফও। সাব্বির ভাই স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন সাব্বির আহমেদ, পুঁজিবাজার বিশ্লেষক এফসিএ। সাব্বির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন আমাদের বড় ভাই সাংবাদিক জাকির হোসেন, যিনি বিজনেস এডিটর দৈনিক সমকাল। জাকির ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে। পুঁজিবাজার নিয়ে কোনো প্রশ্ন থাকলে অতিথিদের কাছে সরাসরি করতে পারেন। জাকির ভাই, বাজারের পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা, এটি মানে শুধু খারাপ বললে কি ভুল হবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। এবং আপনি জানেন যে গতকালকে ডিএসসির সামনে কিছু বিনিয়োগকারী নেমেছিলেন, বিক্ষোভ করছেন, আজকেও তারা সকালে করেছেন। এখনো আছে কিনা সেই তথ্যটা নেই, কিন্তু এই যে মানুষ টাকা হারাতে হারাতে কিন্তু শুয়ে গেছে 8-9 বছরে, তারপরও বিনিয়োগকারীরা ডিএসসির সামনে নামছেন। কতটা অসহায় হলে এটি করতে পারেন, এটি একটি বিষয় একটু ব্যাখ্যা করবেন। আরেকটি হচ্ছে যে আমরা ইন্ডেক্স দেখছি, ঠিক আছে, মোটা দাগে যে কেউ আমরা জিজ্ঞেস করলে বলে ইন্ডেক্স তো ঠিক আছে, কিন্তু ইন্ডেক্সের ভিতরে যে কত বড় কারসাজি হচ্ছে যেটি খালি চোখে দেখা যায় না। কারণ যে শেয়ারগুলো আসছে সেগুলো ইন্ডেক্সে এফেক্ট করছে, পাশাপাশি হচ্ছে যার পেইড আপ বড় সে কিন্তু মার্কেটে, যার মার্কেট ক্যাপ বড় সে কিন্তু একটু বাড়লেই অন্যগুলা ব্যাপক পড়ছে। যার ব্যাডবিসি, যেমন ব্যাডবিসির প্রায় 8% মার্কেট ক্যাপের টোটাল, সেখানে কিন্তু আপনার প্রায় 70% দাম বেড়ে গেছে কিছুদিনে। তো সেখানে অন্য 8% কিন্তু 70% মাইনাস হওয়ার পরে ইন্ডেক্স সমান আছে। যদি পুরোটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, আপনি যদি দেখেন যে বছরের শুরুতে পুঁজিবাজারের কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল নির্বাচনের পরেই। ঠিক আপনি যদি এর জাস্ট 1 মাস আগ থেকে দেখেন যে ঠিক যতটুকু বাড়ছিল প্রথম 1 মাসে, গত 1.5-2 মাসে ঠিক এরকমই কমে গেছে। মানে বাজার নির্বাচনের আগে যে পরিস্থিতির মধ্যে ছিল, যে ইন্ডেক্সটা যেমন ছিল এখন সেভাবেই, কিন্তু আমরা দেখছি শেয়ারের দাম কমে গেছে বেশি। আপনি ইন্ডিভিজুয়াল শেয়ার যদি দেখেন, আপনি বলছেন যে হ্যাঁ, তাহলে ইন্ডেক্স যদি মোটামুটি একই রকম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেক শেয়ারেরই, বেশিরভাগ শেয়ারেরই প্রাইসটা ওই লেভেল থেকে ফল করছে। আচ্ছা, গত কয়েকদিনে আপনি যদি যেটা বলছিলেন, যদি আপনি দেখেন, যদি 1 সপ্তাহ পরিস্থিতি আপনি যদি দেখেন যে ব্যাডবিসি কিংবা ডাচ বাংলা কিংবা আরও কিছু বড় স্টকস, কিছু মাল্টিন্যাশনালস, আপনার বার্জার পেইন্টস সহ আরও কিছু, আমরা দেখলাম যে এদের দরটা যদি যেটা বেড়েছে এটা না বাড়লে, যদি সেম লেভেলেই থাকতো, তাইলে বাজারের পতনটা আরও ত্বরান্বিত হতো। আপনি দেখেন যদি হয়তো 1 সপ্তাহে যদি আপনি যদি গতকালের পতনটাই দেখেন, গতকাল হয়তো 50 পয়েন্ট পড়েছে সূচকের। এর আগে যেদিন শুধু একাই ব্যাডবিসি কিন্তু বাজারটাকে জাস্ট ঠেকিয়ে দিয়েছে। ব্যাডবিসির যে 500% স্টক এবং 200% ক্যাশ এবং 200% যে স্টক, এটা একটা খুব বড় ডিভিডেন্ড। ব্যাডবিসির শেয়ারটাকেই কিন্তু বাজারটাকে অন্যান্য অনেক শেয়ার দেখা গেল যে 70 থেকে 80% শেয়ারের দর কিন্তু পতন হয়েছে। তো কিছু শেয়ার এরকম দর বৃদ্ধির কারণে বাজারের যে পতন যেভাবে হতে পারতো সেভাবে আর হয় নাই। তবে ওভারঅল আপনি দেখেন যে কালকের যদি আপনি লেনদেনটাই দেখেন, মাত্র মানে 500 কোটি টাকার নিচে 477 কোটি টাকা লেনদেন হয়েছে। আপনি যদি দেখেন জানুয়ারির লাস্টে দেখেন যে আপনার 1000 কোটি টাকা কিংবা 1100 কোটি টাকা এরকম লেনদেন আমরা দেখেছি। বাজারে আমরা যেটা দেখছি যে পার্টিসিপেশনটা কমে গেছে অনেক। আমরা আজকের বিভিন্ন কাগজে বাজার নিয়ে স্টোরি হয়েছে, অনেক কাগজের বিজনেস পেজের আজকে লিড আইটেম হচ্ছে বাজার। আপনি যদি ডেইলি স্টার কিংবা প্রথম আলো, আমি আজকে দেখলাম যে সেখানে কিছু বিশ্লেষকদের মন্তব্য আছে। সেখানে কিন্তু অনেকেই যেটা বলছেন যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের পার্টিসিপেশন কমে গেছে। আচ্ছা, যারা সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের মধ্যে একটা জিনিস তারা যেটা বলছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা দুর্বলতা তারা প্রায়ই বলেন, এবং আজকের রিপোর্টে আমি দেখলাম তাদের মন্তব্য যে দেখা যাচ্ছে যে যখন বাজার বাড়তে থাকে তখন সবাই টাকা ইনভেস্ট করে, যখন কমতে থাকে তখন অনেকেই আছে যে ভয় হয়তো সে তার সেলটা বাড়িয়ে দিল। এবং সেটা শুধু ছোট বিনিয়োগকারী না, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যেও এই প্রবণতা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যেটা অ্যাডভান্স ডিপোজিট রেশিও, যেটা সেটা তো আপনার একটা টেনশন ছিল যে মার্চের মধ্যে এটা সমন্বয় করতে হবে 85 থেকে 83.5, সেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার 6 মাস সময় বাড়িয়েছে। তো সেই টেনশনটা কিন্তু এখন নেই, যে টেনশনটার কথা বলা হচ্ছে। তবে এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লিকুইডিটির উপর একটা প্রেশার
তৈরি হতে পারে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তা যদি হয় তো স্টক মার্কেট যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে স্টক মার্কেট থেকে ফান্ড হয়তো ব্যাংকে চলে যেতে পারে, এরকম একটা ধারণা আসবো আপনার কাছে। সাবির ভাই, ইন্ডেক্স নিয়ে যদি আপনি একটু বলেন যে প্রকৃত অর্থে যেটি অনেক আজকে রিপোর্টও হয়েছে অনেকগুলো পত্রিকায়, ইন্ডেক্স কিন্তু আপনি বলতে পারবেন না যে মার্কেট খারাপ, কিন্তু ভেতরে যারা আছেন অর্থাৎ যেসব বিনিয়োগকারী তারা যে কতটা ক্ষতিগ্রস্ত সেটা কিন্তু এই ইন্ডেক্স দেখে বোঝার কোনো উপায় নাই। যেটি বললাম, জাকির ভাইকে শুরুতে বলছিলাম যে প্রথম যে শেয়ারগুলো আসে নতুন আইপিওতে সেগুলো তো ইন্ডেক্সে অ্যাড হয়। এই বিষয়গুলো ওভারঅল কি কেউ দেখবে না? এই বিনিয়োগকারী যারা আছেন, আমরা দেখছি যে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি একটা অভিযোগ আছে তারা না বুঝে করেন, কিন্তু আসলে আমরা যে বলি তারা যে না বুঝে করেন তাদের সাথে কি কথা বলে আমরা এই কথাগুলো বলি কিনা? কারণ আমরা এই বাজারে এখন যেটি দেখছি, যত তথ্য পাচ্ছি সব হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ হচ্ছে সবচেয়ে খারাপ, এবং তারা ক্যাপিটাল মার্কেটে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে যে ডেফিনেশন সেইভাবে তাদের কোনো আচরণই নেই, কিন্তু আমরা বলার কথা বলছি সাধারণ বিনিয়োগকারীদের উপর দোষটা দিচ্ছি। ধন্যবাদ হাসিফ ভাই। আসলে এর আগে আপনার প্রোগ্রামে আমি দু একবার বলেছি যে আমরা টু মাচ অ্যানালাইসিস আর ফোকাস টুয়ার্ডস ইন্ডেক্স। আসলে কারণ ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেটা ফেসে আসে না, সারফেসে আসে না। যেমন জাকির ভাই যেটা বলছিলেন যে একটা লার্জ মার্কেট ক্যাপের কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টবেকো হতে পারে, জিপি হতে পারে বা এইরকম, তার যদি প্রাইস এসকেলেশন হয় ওইটার ফলশ্রুতিতে আরও 10টা বা 20টা স্মল ক্যাপ শেয়ারগুলোর যদি অস্বাভাবিক দরপতনও হয় সেটা শ্যাডো হয়ে যায়, যার ফলে দেখা যায় যে ইন্ডেক্স যেমন গতকালকে যে সূচকটা ছিল যে হয়তো গত সপ্তাহের সাথে যদি মিলান এটা খুব বেশি ইন্ডেক্সে পরিবর্তন হয়নি, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর দরপতন দেখেন বেশিরভাগেরই সাবস্টেন্সিয়াল লস হয়েছে যেটা প্রাইসটা। তো এইটা অনেক সময় যেই জন্য স্মল ক্যাপের জন্য আমি আগেও বলেছি যে আমাদের একটা বেঞ্চমার্ক না রেখে মাল্টিপল ইন্ডেক্স থাকা উচিত, যেখানে লার্জ ক্যাপগুলো সেপারেট হবে, স্মল ক্যাপগুলো সেপারেট হবে। তাহলে এই ধরনের একটু যদি দেখেন, আমরা ব্যাট বিসির কথা বলছিলাম, জিপির সবাই জানে জিপির অবস্থা, ব্যাট বিসির মাত্র 60 কোটি টাকা তার পেইড আপ, কিন্তু আপনি দেখেন তার 29,425 কোটি টাকা তার মার্কেট ক্যাপ, যেখানে টোটাল ডিএসসির মার্কেট ক্যাপ মাত্র 4,17,000 কোটি টাকা। 4,17,000 কোটি টাকার মধ্যে 29,000 কোটি টাকার উপরে একটা কোম্পানি, জিপির তো আরো বেশি। তো সেক্ষেত্রে এটার শেয়ারের দাম 3,000 টাকা থেকে এখন 5,000 টাকা। সো এই জিনিসগুলো পুরো জিনিসটাকে আসলে মানে সারফেসে আসতে দেয় না। সো সেই জন্যই এখানে আপনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ যেটা তুলেছেন, আমরা সচরাচর যারা কিছুটা পুঁজিবাজার নিয়ে পড়াশোনা করি বা আলোচনা করি তারা একটা ব্লেম গেম অলওয়েজ দেই আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, কিন্তু আসলে আমাদেরকে সেই মানসিকতা থেকে এখন বের হতে হবে। আপনি ভেরি কারেক্টলি যে জিনিসটা বলেছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আচরণটা দেখেন। আমাদের দেশে যে মার্কেট পার্টিসিপেন্ট আছেন শুধু লিস্টেড কোম্পানি না, এখানে মার্চেন্ট ব্যাংক আছে, ব্রোকারেজ হাউস আছে, সবার কিন্তু সম্মিলিত প্রয়াস স্টক মার্কেটের দিকে থাকা দরকার। আমাদের এখানে এখনও সেরকম উঁচু মানের অ্যানালাইসিসগুলো হচ্ছে না। যেমন যে ইন্ডেক্স, আসলে ইন্ডেক্সে যে অনেকগুলো জিনিস ছোট স্মল ক্যাপ কোম্পানিগুলোর ট্রু পিকচার অনেক সময় ইন্ডেক্সে শেডো হয়ে যায়, এই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে না, এইটা নিয়ে বুলেটিন বের হচ্ছে না। যেই কাজগুলো আমাদের যারা সেকেন্ডারি মার্কেট পার্টিসিপেন্ট, ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলেন বা তাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে মানুষের সামনে নিয়ে আসা দরকার যে আসলে রিস্কগুলো কোন জায়গায়। কারণ অনেকে দেখতেছে যে যেমন নির্বাচনের পরপরই শেয়ার বাজারে একটা তেজি ভাব ছিল, যেটা 1-2 সপ্তাহ পরে আস্তে আস্তে থেমে গিয়েছে। আমি ওই সময় বলেছিলাম যে দেখেন আমাদের স্টক মার্কেট শুধু ইন আইসোলেশন দেখলে হবে না, আমাদের আরও অনেকগুলো সাথে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর আছে যেটার কিন্তু লিঙ্কেজ আছে। মার্কেটে লিকুইডিটি কম, আচ্ছা, তারপরে হচ্ছে কোম্পানিগুলোর যে গ্রোথ পটেনশিয়াল, অনেকগুলো কোম্পানি যেটা রিসেন্ট পাস্টে গত কয়েক বছরে আইপিওতে এসেছে, আইপিওতে আসার ইমিডিয়েট 2-1 বছরে তাদের যে পারফরমেন্স ছিল পরবর্তীতে দেখা গেছে ড্রাস্টিকলি ফল করেছে। সো এটার একটা কারণ হতে পারে ওই কোম্পানি স্পেসিফিক কোনো কারণে যে হয়তো তার ব্যবসার যেই ধরন ছিল বা যেই প্ল্যান ছিল সেটাকে ডেলিভার করতে পারেনি, অথবা ফান্ডামেন্টালি কোনো প্রবলেম ছিল যেটা আসলে প্রি আইপিও স্টেজে ওইভাবে সারফেস হয়নি। সো এইগুলো কারণে কিন্তু মানুষের আস্থার একটা
চরম অভাব এখনও আছে। এখনও ক্ষুদ্র বিনিয়োগকারী যতটা সম্ভাবনা ছিল স্টক মার্কেটে আসার, আমার মনে হচ্ছে না আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি। জি, সাব্বির ভাই একটু যদি তার কথা ধরে বলতে চাই যে যে কোম্পানিগুলো এসেছে গত, আমরা যদি 8 বছরে ধরি, 100-র ওপরে কোম্পানি এসেছে, বাংলাদেশের এমন কোন সেক্টর আছে যে সেক্টরের বেশিরভাগ ধস হয়েছে, এই সেক্টরের বিজনেস একদম খারাপ করেছে? এরকম কিন্তু আমরা দেখছি না গত এক যুগে, বরং ভালো করছে সব সেক্টরই মোটামুটি কম বেশি। সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের যেসব কোম্পানিগুলো আসছে বেশিরভাগই সাব্বির ভাই যেটি বললেন সত্য কথা, প্রথম 1 বছর হয়তো একটু ভালো ডিভিডেন্ড বোনাস দিয়ে বিক্রি টিক্রি করে তারপরে এটি ফল করা শুরু করে। তাহলে বাস্তবতার সাথে কাগজে এবং ক্যাপিটাল মার্কেটে যেগুলো আসে সেগুলোর কোনো মিল নেই। আপনি এর আগেও একটি বড় কোম্পানিতে ছিলেন, লিস্টেড মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এখন মোবিল যমুনা আছেন। আপনার কি মনে হয় যে এখানে উদ্যোক্তাদের একটি প্রবলেম আছে? যারা এখানে বাজারে প্রথম নিয়ে আসেন তাদের কি মিথ্যে তথ্য দেন, নাকি এখানে মার্চেন্ট ব্যাংকার আছেন তারা এখানে বাড়িয়ে বলেন যাতে আইপিওটা অনুমোদন হয়, নাকি যারা অনুমোদন দেন তাদেরও এখানে কিছু ব্যাপার আছে? আপনি যেগুলো কথাগুলো বললেন এগুলো সবই আছে। আর আসলে বন্ধু জাকির এবং সাব্বির ভাই আমার সিনিয়র, দুজনের কথার রেশ ধরে বা আপনাদের সবার কথার রেশ ধরে যদি বলতে চাই যে মার্কেটে রেগুলেটরি বডির যে দায়িত্বটা, এই দায়িত্বে আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি এটা বলতে পারছি না। এখানে একটা গ্যাপ আছে। আপনি যদি লক্ষ্য করুন এই গত 1-1.5 মাসে যা হলো, যে ইন্ডেক্সটা দেখাচ্ছে যে কীভাবে পড়ে গেছে, এর পেছনে কারণগুলো কি? আপনি যদি আরেকটু ডিপ দেখেন যে স্ট্রং কোম্পানিগুলো কিন্তু ততটা পড়েনি, দুর্বল কোম্পানিগুলো পড়েছে। এবারে আসুন যে দুর্বল কোম্পানিগুলো কেন পড়ে আর স্ট্রং কোম্পানিগুলো কেন পড়ে না। আমি ব্যক্তিগতভাবেও অনেক সময় শেয়ার বাজারে আমার কিছু সামান্য ইনভেস্টমেন্ট আছে। আমি যখন ইনভেস্ট করি আমি কিন্তু লার্জ ক্যাপিটাল যেই কোম্পানিগুলো আছে এগুলোতে আমি ইনভেস্ট করতে ভয় পাই, আমি করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমি নিজে যেহেতু অ্যাকাউন্টিংয়ের ছাত্র, একটু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস নিজের মতো করে সামান্য হলেও করতে পারি। আমি দেখি যে এরা ওভার প্রাইসড, আমি তাদের শেয়ার কেনার সাহস পাই না। অথচ সেই শেয়ারটা আমি যেটা কিনলাম না সেটাই আমি দেখি কিছুদিন পরে যে এটা অনেক দূর উপরে উঠে গেছে। তো তখন আমি আরও বেশি ভয় পাই যে কিনলাম না, তখন তো আমি বোকা হলাম যে এটা এত বড় বেড়ে গেল। এই ঘটনাটা সবার ক্ষেত্রে ঘটে। আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ইনভেস্টরের সাথে আমার বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে, কথা বলার সুযোগ পেয়েছি। আমি নিজেও কয়েকটা আন্তর্জাতিক কনভেনশনে বা কনফারেন্সে যোগদানও করেছি। তাদেরকে আমি দেখি, বা আমাদের এখানেও যারা ব্রোকার হাউসগুলো যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু বেশ কিছু মেধাবী মানুষ আছে যারা রিয়েল অ্যানালিসিসটা করতে পারে। তারা একটা কোম্পানিকে কয়েকটা ব্যালেন্স শিট নেবে, কয়েক বছরের ব্যালেন্স শিট নিয়ে তারা এমনভাবে অ্যানালিসিস করে যে ওর ভেতর থেকে শক্তিটাকে তারা খুঁজে পায় বা দুর্বলতা থাকলে সেটা খুঁজে পায়। এই নলেজটা আসলে তাদের ক্লায়েন্ট হচ্ছে সব বিদেশিরা, ফরেন ইনভেস্টররা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েক মাসে আমাদের দেশে শেয়ারের দাম পড়ছে, অথচ ফরেন ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট বাড়ছে। এটাও কিন্তু হওয়ার কথা না, কিন্তু নির্বাচনের আগে দেখেছি কমেছে। সেটা এখন আবার সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, নির্বাচনে কি হয় না হয় সেরকম একটা অস্থিরতা ছিল, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিনা একটা শঙ্কা ছিল, ও কারণে তারা উজ্জ্ব করেছিল। যখন বুঝলো যে পলিটিক্যাল স্টেবিলিটি আসছে, তারা কিন্তু আবার ফিরে আসছে তো বটেই, তার থেকে আরও বেশি গতিতে ফিরে আসছে। অ্যাটলিস্ট আমরা জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত এটুকু সময় যদি মনিটর করে এটা বলতে পারি। তাহলে কোথায়? এবং একই সাথে দেখুন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 5-6 বছরে বেশ কয়েকটা বড় বড় কাজ করেছে, যেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছি না। এই আলোচনা না করার ফলে সাধারণ ইনভেস্টরদের মধ্যে কিন্তু কনফিডেন্স যাচ্ছে না। যেমন আমি বলছি, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স যেটা 69-এর, সেটা অ্যামেন্ডেড হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 93 অ্যামেন্ডেড হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস নতুন করে তৈরি হলো 2015-এ। আমাদের এবছরের শুরুতে হলো কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, নতুন আসলো চাইনিজ কনসোর্টিয়াম, স্টক এক্সচেঞ্জ আসলো দুটো, সেনজেন এবং ওটার নাম কি সাংহাই, তারা আসলো। এগুলো সব কিন্তু পজিটিভ। প্লাস আমাদের এখানে ভাই আমি যদি একটু জানতে চাই, আপনি যে বললেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনেক কাজ করেছে, তাদের কাজই কাজ করা, এবং তাদেরকে বসানোই হয়েছে যেখানে যারা ব্যক্তি আছেন, এটি একটি প্রতিষ্ঠান, ব্যক্তি আছেন, তাদের কাজ হচ্ছে কাজ করা, সরকারের তরফ থেকে তাদের একটি সরকারি সংস্থা। কিন্তু এর রেজাল্ট কি? আপনি যদি বলেন অনেক আইন করেছেন, তার বাস্তবায়ন কি? এই 8 বছর পরে এই ক্যাপিটাল মার্কেট দেখুন, এখানে শেয়ার কেনা বেচা হয়, আর কিছু নাই। এখানে আসলে ব্যাপারটা আর একটু বিস্তারিত করার সুযোগ আছে। যে কোনো প্রতিষ্ঠানেরই একটা রুটিন জব থাকে
আর তার সাথে রিফরমেশনের কাজ থাকে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত কয়েক বছরে যা করেছে সেটা কিন্তু রিফরমেশনের কাজ করেছে। আমাদের অনেক রকমের পলিসি উইকনেস ছিল, অনেক রকমের দুর্বলতা ছিল। তারা সর্বশেষ যেটা করেছে, এখন স্মল কোম্পানি, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ কোম্পানিগুলোকেও শেয়ার বাজারে আসার পথ করে দিচ্ছে। আমাদের ইকোনমি যথেষ্ট স্ট্রং হয়েছে। যেগুলো আসছে সেগুলো তো স্মল ক্যাপের, সেগুলো স্মল ক্যাপের বলা হচ্ছে না, কিন্তু এসে তারা দেখাচ্ছে লার্জ ক্যাপ, মানে আসার আগে প্লেসমেন্ট ছাড়ছে, আসার পরে নিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে এখন অনেকগুলো কোম্পানির এরকম অভিযোগ আছে, এগুলোর তথ্য প্রমাণও তাই বলে যে 4-5 কোটি টাকার কোম্পানি 1-1.5 বছরের 2 বছরের মধ্যে 2-3টা ব্যালেন্স শিট করে, মানে হয়তো 2 বছরে 3টা ব্যালেন্স শিট পায়, এরকম টাইমে দেখা যাচ্ছে তার পেইড আপ হয়ে যায় 100 কোটি টাকা। এখন এখানে তো শুধু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একা না, অনেকগুলো পার্টির সাথে জড়িত। রেগুলেটর তো তিনি তো পারমিশন দেন। আপনার এখানে কোম্পানি নিজে, তারপরে তার ইন্টারমিডিয়ারি আছে, এই যে ইনভেস্টমেন্ট হাউসগুলো তারা থাকে, এরপরে আছে অডিটরের একটা বড় রোল আছে। আমাদের দেশে অডিট প্রফেশনকে ঢেলে সাজানোর একটা প্রয়োজন এসছে। এখানে মানুষের কনফিডেন্স অনেক কমে গেছে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। এই কনফিডেন্সটা যতদিনে ফিরে না আসবে ততদিনে কিন্তু ইনভেস্টররা ওই ব্যালেন্স শিট দেখে ইনভেস্ট করার কথা ভাবতে পারছে না। কারণ এটা কীভাবে ফিরে আসবে? অডিটরদের অত্যন্ত কম অডিট ফিজ দেওয়া হয়, এত কম অডিট ফিজ নিয়ে কেউ কাজ করতে পারছে না। জাকির ভাই, দুজন সরাসরি সম্পৃক্ত যারা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে তারা হিসাববিদ, এখানে তাদের যে সম্পৃক্ততা, তারা অনেক কিছু বললেন যেগুলো আবার অনেক কিছু তাদের বলারও সুযোগ নেই। আপনার কি মনে হয় যে এখন যে ক্যাপিটাল মার্কেট যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই অবস্থাটা তৈরি হওয়ার পেছনে অনেক বড় বড় কারণ আছে? কারণ সব বিষয়ে দেখেন সমাধান হচ্ছে, ব্যাংকের যে ঋণ খেলাপি নিয়ে অনেক কথা হচ্ছে, সেখানে কিন্তু সবাই বাস্তবে কি হচ্ছে সেটা মানুষ দেখছে, কিন্তু মুখে তো বলছেন চেষ্টা উদ্যোগের কথা শুনছি, কিন্তু ক্যাপিটাল মার্কেট এরকম কোনো কিছুই শুনছি না। এই প্রথম বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের যারা স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু প্লেসমেন্ট নিয়ে কথা বলছে একসাথে, যে প্লেসমেন্টে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। ডিএসসি পরশু একটা মিটিং করেছে, সেখানে মানে এই বিষয়গুলো এর আগে কিন্তু আমরা এরকম শুনিনি। তাহলে বাজার থেকে যে টাকা চলে যাচ্ছে, নতুন করে আসছে না, সেটা নিয়ে কিন্তু সবাই শঙ্কিত। এখানে আসলে কি করা দরকার? তাদের কোনো আসলে যারা আছেন তারা কিছু করতে পারবেন কিনা? কারণ তাদের তো যে বিএসসিসি আবেদন করতে হবে। আমি আপনার প্রশ্ন বুঝেছি। আমি সাব্বির আহমেদের কথা সূত্র ধরে বলি যে বিএসসিসি তার রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু সংস্কার গত 8-10 বছরে এনেছে, হ্যাঁ, এটা আমরা দেখেছি, এটা দৃশ্যমান। কিন্তু অপারেশনের জায়গায় কিছু ঘাটতি কিংবা দুর্বলতা রয়েছে, কথা আমরা বলতে পারি। যদি আপনি এই প্লেসমেন্টের কথাই যদি ধরেন, হ্যাঁ, প্লেসমেন্ট নিয়ে কিন্তু একটা বাণিজ্য হচ্ছে, এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দেখছি, কিংবা আমরা মোটামুটি জানি যে একটা কোম্পানি সে আইপিওতে যে পরিমাণ যে অ্যামাউন্টটা সে আইপিওর মাধ্যমে নিচ্ছে মূলধন, দেখা গেল যে প্লেসমেন্টে তার চেয়ে অনেক বেশি নিচ্ছে। এবং প্লেসমেন্টের যে লক-ইনটা হয়তো দেখেন যে যখন প্রসপেক্টাস অনুমোদন হয় তখন থেকে লক-ইনের হিসেব করা হয়, এবং স্পন্সর এবং শেয়ার হোল্ডারদের বাইরে আর যারা প্লেসমেন্টধারী তারা কিন্তু 1 বছরের যে লক-ইন থাকে, দেখা যায় যে শেয়ারটা বাজারে তালিকাভুক্ত হওয়ার পরে কিংবা ট্রেড হওয়ার পরে 4-5 মাসের মধ্যেই তারা ফ্রি হয়ে যাচ্ছে। তো তখন তারা যখন সেল করে তখন কিন্তু বাজারে ওই সেল প্রেশারে এই সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আবার স্পন্সর ডিরেক্টররা দেখা গেল যে তারা খুব বড় অঙ্কের টাকা আগের থেকে, মানে তার যে পেইড আপ ক্যাপিটাল, সে প্লেসমেন্ট থেকে কিন্তু বড় অঙ্কের টাকা আগের থেকে সে নিয়ে নিচ্ছে, এবং এই টাকাটা সে যে উদ্দেশ্যে সে বাজারে তালিকাভুক্ত হতে চায় কিংবা হয়েছে, সেই উদ্দেশ্য সে পূরণ করছে কিনা, এইখানে আপনার মনিটরিংয়ের জায়গায় আমার মনে হয় একটা দুর্বলতা রয়েছে। আমরা অনেক সময় শুনি যে সে হয়তো তার আপনার ব্যবসা সম্প্রসারণ কিংবা প্রোডাকশন আরও ইউনিট বাড়ানো, এরকম নানান কথা বলে সে হয়তো মূলধনটা রিস্ক করতেছে, কিন্তু সে আসলে সেটা হয়তো করে না। আগের ব্যাংক লোন, সেটা বিনিয়োগকারী আছে, তার কথা একটু শুনে আসি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। বলছি আপনাদের ওই আসিফ ভাইয়ের কথা আমি অনেক শুনি, এই মার্কেটের সম্বন্ধে সাথে আমি প্রায় 10 বছর ধরে জড়িত, 2010 সাল থেকে। কিন্তু আমি যতটা আমার অভিজ্ঞতা যেটা বলে, এখানে মার্কেট উন্নত হবে যতদিন পর্যন্ত এই ইস্যুয়ার, মার্চেন্ট ব্যাংক, বিএসসি দুর্বল ভিত্তিক কোম্পানি নিয়ে এসে মেয়ে খাওয়া বন্ধ করবে। কারণ ওরা নিয়ে আসে, আবার 2-4 বছর পরে ডিলিট করে দেয়, তাদের স্বার্থে নিয়ে আসে আর তাদের স্বার্থে ডিলিট করে।
মাঝখান দিয়ে বিনিয়োগকারীরা কি পায়? কারণ তারা হতাশ। ধন্যবাদ আপনাকে। না, তার এই অবজারভেশনের যৌক্তিকতা আছে। এরকম তো বিনিয়োগকারীরা আসলে ঠকছে যখন কোন একটা স্টকস, আপনি যদি দেখেন যে আমি 2 দিন আগে একটা স্টোরি দেখলাম আপনার 2টা টেক্সটাইল কোম্পানি নিয়ে, C&A তুংহাই। আপনি দেখেন যে এইসব শেয়ার এখন ফেস ভ্যালুর অর্ধেকে নেমে আসছে। দেখা গেল যে এটার নেতৃত্বের সংকট কিংবা ব্যক্তিগত বিরোধ, এসব একটা কোম্পানিতে দেখলাম যে হাজব্যান্ড এবং ওয়াইফের ডিভোর্সার প্রেক্ষিতে কোম্পানিটা ব্যাপকভাবেই সেটা একটা মানে অপারেশনের বাইরে চলে গেছে। নিয়ে কয়েকটি প্রশ্ন আছে আমাদেরকে কাছে ব্যক্তিগতভাবে অনেকে করেছে। একটু যদি দেখেন যে আমরা যে কোম্পানিগুলো আছে 581টি, এর মধ্যে ট্রেজারি বন্ড 221টি যেগুলো ট্রেড হয় না, আর টেক্সটাইল যদি দেখেন 53টি। এই টেক্সটাইল কিন্তু এত ছিল না, শুধু টেক্সটাইল আসছে এবং টেক্সটাইল এবং C&A এর দামটা দেখেন। টেক্সটাইলের যেগুলো আসছে আমরা দেখছি একটি যদি বলি, একটি গ্রুপের কথা বলি, RN গ্রুপ, যেটি নিয়ে শেয়ার বাজারে যারা সংশ্লিষ্ট তারা আছেন তারা জানেন যে এই গ্রুপটির কত বড় কারসাজি। RN এর জাকির ভাইয়ের সম্ভবত একটা রিপোর্ট করেছিলেন ফ্যামিলি টেক্স নিয়ে, যে তারা ডিক্লারেশন ছাড়া শেয়ার বিক্রি করে দিয়েছে। তারপরে তাদের ফার কেমিক্যাল আসলো, তারপরে তাদের গ্রুপেরই আসলো হচ্ছে ML ডাইন। এখন শুনছি যে এইটি যে 15 কোটি শেয়ার যেটি ছাড়বে রিংশাইন, তাদের মধ্যেও সম্পৃক্ততা আছে। অর্থাৎ যে গ্রুপটি কারসাজি করে বিনিয়োগকারীদের ঠকালো, সেই গ্রুপেরই একটার পর একটা কোম্পানি আসছে। তো এই বিষয়টা সাব্বির ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আপনার কাছে আসবো। আসলে কোনো স্পেসিফিক কোম্পানি সম্বন্ধে বলাটা ঠিক হবে না এখানে একটা পাবলিক ফোরামে, এবং আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে একটা জিনিস যেটা আমার মনে হয় কমন থিম, সেটা হচ্ছে আমাদের আস্থার সংকট আছে শেয়ার বাজারের প্রতি। আর এই আস্থার সংকটের একটা অন্যতম কারণ হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন কোম্পানিগুলো এখনও বাংলাদেশে আসছে না। আপনি যদি দেখেন যে টেক্সটাইলই যদি দেখেন যে বাংলাদেশে যারা টপ লার্জেস্ট এক্সপোর্টার কোম্পানিগুলো আছে, এটার কয়টা আছে সেখানে? হাতে গোনা 2-1টা হবে, নাই। আচ্ছা, বাংলাদেশে যারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারার, যারা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ইয়ার্ন শুধু বাংলাদেশের RMG কে না বরং সরাসরি বাইরে এক্সপোর্ট করছে, সেটা কয়টা আছে? সো অন্যান্য সেক্টরেও যদি যান একই জিনিস, যে ওই সেক্টরের যারা লিডিং ব্র্যান্ড, যারা বাংলাদেশি লোকাল কোম্পানি, তারা কয়টা আছে এখানে? সো এটা 2টা কারণ হতে পারে। এক হতে পারে যে আমরা অ্যাডিকুয়েটলি ফোকাস দিচ্ছি না তাদেরকে স্টক মার্কেটে অ্যাট্রাক্ট করার জন্য, অথবা তারা সামহাও হেসিটেট ফিল করছে স্টক মার্কেটে আসার জন্য। এই বিষয়ে আমাদের মনে হয় সময় এসেছে আমরা অনেক অন্যদিকে করছি। এইদিকে ডেফিনেটলি ইনসেন্টিভ হতে পারে বা বিভিন্ন রকমের এনকারেজমেন্ট হতে পারে, ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে। দেখেন আপনার এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভেরি নর্মাল বেসিক ফান্ডামেন্টাল রুল, যে যখন ভালো প্রোডাক্ট মার্কেটে আসবে না তখন ডিমান্ডের জন্য লো কোয়ালিটি প্রোডাক্ট আসবে। যখনই ভালো আসা শুরু করবে তখনই কিন্তু লো কোয়ালিটি প্রোডাক্টগুলো আস্তে আস্তে মার্কেট থেকে এলিমিনেট হয়ে যাবে। সো ডেফিনেটলি আমাদের সময় এসেছে ভালো কোম্পানিগুলো, যাদের প্রমোটারদের ব্যাপারে আস্থা আছে, যাদের আগের প্রিভিয়াস হিস্ট্রি নাই এইরকম স্টক মার্কেট ম্যানিপুলেট করার, তাদেরকে এনকারেজ করতে হবে যে কোনো মূল্যে হোক, তাদেরকে যেন তারা মার্কেটে আসে। তাহলে আমার মনে হয় একটা ইনভেস্টর কনফিডেন্সটা বুস্ট আপ হবে। আসবো এখানে একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি উত্তর থেকে বলছিলাম, আমার নাম আব্দুল কুদ্দুস। আমার প্রশ্নটা হলো ভাইয়া, যে 2010 সালে সূচক ছিল প্রায় 9000, আজকে প্রায় 9 বছর কিন্তু পার হয়ে গেছে। 9 বছর পরে সূচক হয়েছে 5500। অথচ কত নতুন নতুন IPO আসলো, কত ডিভিডেন্ড আসলো, এই হইলো, এই সব কিছুর দাম বাড়ে, গ্যাসের বিল বাড়ে, সব কিছু বাড়ে, শুধু কমে শেয়ার বাজার। আর এই যে ব্যাংকের শেয়ার গুলো একটু কাইন্ডলি খেয়াল করবেন, একদিন যদি একটু বাড়ে 3 দিন তারপরে কমা শুরু করে। এই ব্যাংকের উপরে এত খড়গ ধরে রাখছে কেন? আমরা কি দেশের মানুষরা, আমরা বাঁচবো কিভাবে ভাই? ভাই ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে সাব্বির ভাই যেটি বলছিলেন যে ডিমান্ড এবং সাপ্লাই, ব্যাংকের যে পরিমাণ সাপ্লাই এবং ব্যাংক যতটা ফান্ডামেন্টালি স্ট্রং, সেই কোম্পানির শেয়ার যখন যারা ধরে আছেন, ওখানে কিছু বিনিয়োগকারী তো আবার ওই যে নতুন নতুন যে টেক্সটাইলগুলো আসছে সেখানে প্রথম একটা গেম হচ্ছে, সেই গেমে জড়িয়ে যাওয়ার জন্য তো কিছু বিক্রি করছে। সেই যে পরিমাণ বিক্রি হচ্ছে সেটি তো বাজার নিতে পারছে না, যে কারণে দাম কমে যাচ্ছে।
এখন সাবির ভাই যদি একটু বলেন যে এখানে আপনি তো সরাসরি কোম্পানিগুলোর সাথে জড়িত, তো এখানে যে কোম্পানিগুলো আসছে অনেকগুলো ভালো করছে, আপনাদের কোম্পানিটাও অনেক ভালো একটি কোম্পানির মধ্যে পড়ে অনেকেই বলছেন, তো কিন্তু যে কোম্পানিগুলোর নাম মানুষ জানে না, যে কোম্পানিগুলোর উদ্যোক্তাদের মানুষ চিনা না, সেগুলোর দাম একই সেক্টরের ভালোগুলোর দাম 10 টাকা আর সেগুলোর দাম 40, 50, 60 টাকা। এটি কি স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় এটি মানে এটা তো অবশ্যই স্বাভাবিক না। এখানে অবশ্যই কিছু একটা ক্যাপিটাল মার্কেট একটা বড় ব্যাপার, এখানে কয়েক লক্ষ মানুষ এটার সাথে জড়িত এবং কিছু মানুষ আছেন এর মধ্যে এক্সপার্ট এবং কিছু মানুষ আছেন বিগ ক্যাপিটাল হোল্ড করেন। তো এতগুলো মানুষের মধ্যে এতগুলো ডায়নামিজমের মধ্যে কিছু ব্যাড প্লেয়ার অবশ্যই আছে। এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ হচ্ছে এই ব্যাড প্লেয়াররা যাতে এখানে কোনো প্লে করতে না পারে তার জন্য একটা প্রোটেকশন দেয়া। এই জন্য আমার মনে হয় যে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমি নিজে যখন কোথাও ইনভেস্ট করি আমি কিন্তু কোম্পানিটার ফান্ডামেন্টালস বোঝার চেষ্টা করি। তাদের কোম্পানির ওয়েবসাইটে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসসির ওয়েবসাইটে বেসিক কিছু ইনফরমেশন আছে, এগুলোকে নিয়ে একটু প্লে করতে পারলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ, সবাই হয়তো আমি একটু যদি অ্যাড করতে চাই যে এগুলো নিয়ে বোঝা যায়, আপনারা বুঝবেন, আপনারা ভালো বুঝবেন অন্যদের তুলনায়, আমাদের মতো স্বাভাবিক মানুষদের তুলনায় আপনারা যেহেতু হিসাববিদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কিন্তু ওই ডাটাগুলো দেখছি, এখন ওই ডাটাটা যে সত্য তার প্রমাণ এটা এই ডেটা যেটা আছে সেটা দিয়ে যেটুকু বোঝা যায় সেটা আমাদেরকে প্রথমে পাবলিককে জানাতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়ার একটা বড় রোল আছে। আপনারা টেলিভিশন যাকে আছে সংবাদ মাধ্যমে আপনারা কিন্তু করছেনও, এদেরকে একটা কনফিডেন্স দিতে হবে এবং যেগুলো আসলেই খারাপ কোম্পানি সেগুলোকে কিন্তু এলিমিনেট করার ব্যবস্থা করতে হবে মার্কেট থেকে। তাতে হয়তো অনেকে ক্ষতিগ্রস্ত হবেন, তার আগে বুঝতে হবে যে এই কোম্পানিগুলো আসলেই খারাপ। এবং ভালো সাব্বির ভাই যে কথাটা বলছিলেন আমি খুবই জোর দিব সাব্বির ভাইয়ের কথাটার উপরে, যে আমাদের দেশে শত শত না হাজারের উপরে ভালো কোম্পানি আছে যারা ক্যাপিটাল মার্কেটে আসতে পারে। আপনি দেখুন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কেউ আছে $1 বিলিয়ন ক্রস করেছে যাদের অ্যানুয়াল রেভিনিউ, সেই কোম্পানিগুলো কোথায়? আমাদের 200-র উপরে ফার্মাসিউটিক্যালস আছে, একটু ছোট লেদার কোম্পানিজ আছে কতগুলো। আপনারা বলছেন, সবাই বলছেন ভালো কোম্পানিগুলো আসবে, যাদের বিলিয়ন এক্সপোর্ট, তারা ব্যাংকগুলো তাদের জন্য বসে থাকে টাকা নিয়ে, এবং তাদের যে পরিমাণ টাকা দরকার হয় ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, যে পরিমাণ টাকা দরকার হয়, তারা এখানে 1 কোটি বা 2 কোটি শেয়ার ছেড়ে 1 বছর 2 বছর ওয়েট করে 20 কোটি 30 কোটি টাকা নিবে, এটা নিয়ে তাদের কি করবে? কিন্তু আবার অন্য যেগুলো, তাহলে অন্যগুলো কেন নিচ্ছে? অন্যগুলোর টোটাল ক্যাপিটালই তো 5 কোটি, তিনি এখান থেকে 50 কোটি নিয়ে যাচ্ছেন, 10 গুণ। আর যার আছে 1000 কোটি তিনিও নেবেন 20 কোটি, এবং 2 বছর বসে, তা তো হবে না। আসলে কি আমাদের এই ডিমান্ডটা, আমি একটু সাব্বির ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট করি। আজকেই বোধহয় নিউজ এসেছে, গতকালকে আমাদের বর্তমান মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটা খুব ভালো কথা বলেছেন, যে দেখেন বন্ড ইস্যুকে এনকারেজ করার জন্য যে আমাদের দেশে একটা ফান্ডামেন্টাল যে ডেফিসিয়েন্সি আছে, ব্যাংকগুলোর যদি আপনি লিকুইডিটি স্টেটমেন্ট দেখেন, শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ফাইন্যান্সিং করা হচ্ছে, এবং এই ধরনের লং টার্ম ফাইন্যান্সিং আপনি যেটা কারেক্টলি বললেন যে ভালো কোম্পানিগুলোর পিছে ব্যাংকগুলো দৌড়াচ্ছে লেন্ডিংয়ের জন্য। আচ্ছা, এইটাতে যেটা হচ্ছে একটা ম্যাচুরিটি মিসম্যাচ হচ্ছে, সেই ক্ষেত্রে এই বড় কোম্পানিগুলোকে সেই জন্য ইনসেন্টিভাইজ করা দরকার, যেন তারা স্টক মার্কেটে আসে, বন্ড ইস্যু হতে পারে, শেয়ার থেকে টাকা নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু একটা ভাইব্রেন্সি আসবে। আমাদের এখানে আরেকটা ভুল ধারণা খুব এস্টাবলিশড হয়ে গেছে। আমরা সবসময় দেখি পলিসি মেকাররা এমনভাবে কথা বলেন যেন ব্যাংকগুলো থেকে মার্কেটে টাকা আসতে হবে। নো, মার্কেটে ক্যাপিটাল মার্কেটে টাকা আসবে পাবলিকের কাছ থেকে। আমি শিক্ষক, আমি ব্যাংকার, আমি ডাক্তার, আমার যে সেভিংসটুকু আছে এই সেভিংসটা আমি হয় ব্যাংকে রাখতে পারি, অথবা একটু যদি আমি ঝুঁকি নেই তাহলে আমি ক্যাপিটাল মার্কেটে রাখতে পারি। রাখলে আমার এখান থেকে রিটার্নটা বেশি হবে। এই ফান্ডামেন্টালসের উপরে যদি চলে তাহলে কিন্তু এরকমটা হওয়ার কথা না। কেন ব্যাংকগুলো থেকে মার্কেটে টাকা আসবে? ক্যাপিটাল মার্কেটে টাকা আসবে একদম এন্ড ইউজারদের কাছ থেকে, এন্ড সেভারদের কাছ থেকে। আমাদের দেশে কিন্তু আরও কতগুলো হাইপ তৈরি করা হয়, যেমন এখন একটা চলছে লিকুইডিটি ক্রাইসিস বলা হচ্ছে বিভিন্ন দিকে, অথচ দেখুন আমাদের দেশে কিন্তু 32% সেভিংস রেট। এত সেভিংস রেট যেখানে, সেই দেশে তো লিকুইডিটি ক্রাইসিস হওয়ার কথা না। তার মানে এটা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। এই আর্টিফিশিয়াল ক্রাইসিসগুলো তৈরি করছে ব্যাংকগুলোতে, এবং তার ইম্প্যাক্টটা পড়ছে ক্যাপিটাল মার্কেটে। এখন অনেকেই স্পেকুলেট করছে যে আগামীতে ব্যাংকের রেট বেড়ে যাবে, সো আমি এখান থেকে শেয়ার বিক্রি করে ব্যাংকে চলে যাই। এটা হওয়ার কথা ছিল না। ব্যাংক
গুলো করবে শর্ট টার্ম ফাইন্যান্সিং, এবং একটা কোম্পানিতে লং টার্ম 20 বছর 50 বছর বা ইভেন জেনারেশনস ধরে ইনভেস্টমেন্ট থাকবে কোম্পানিগুলোতে, যাতে আমার পরবর্তী বংশধরেরাও এই ইনভেস্টমেন্ট থেকে বেনিফিট পেতে পারে। সো এই ফান্ডামেন্টালস জায়গাগুলোতে আমাদের আসতে হবে, দুর্বল কোম্পানিগুলোকে চিহ্নিত করতে হবে, এবং এই ইনভেস্টর আর কোম্পানি ম্যানেজমেন্ট এর মধ্যে কিন্তু ব্রিজ হিসাবে কাজ করেন অডিটররা। আমি অডিটরদের কথার তাদের উপরে জোর দিতে হবে। তাদের অডিট ফিসটা এত কম যে তারা ওখানে যতটুকু লোকবল দরকার একটা অডিট করার জন্য, যতটুকু সময় দরকার, যতটুকু লোকবল দরকার, ওনারা ওই ফিসে দিতে পারেন না। খুব সামান্য কিছু দেখে টেকে ওনারা একটা অডিট রিপোর্ট দিয়ে দিচ্ছেন। সো এই অডিট ফিস বাড়ানোর একটা প্রয়োজন আছে, এবং সেটা বাড়াতে গেলে আরও একটা ব্যাপার যে অডিটরের ইন্ডিপেন্ডেন্সেরও ঘাটতি আছে। আমি এই কথাটা একটু শেষ করতে চাই। অডিটরের ইন্ডিপেন্ডেন্সও অনেকটাই ঘাটতি আছে, কারণ কোম্পানি তাকে অ্যাপয়েন্টেড করে। কোম্পানি অ্যাপয়েন্টেড না করে যদি আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লিস্টেড কোম্পানিগুলোর জন্য বলে দেয় যে তুমি অডিটর, তুমি ওই কোম্পানিটা অডিট করো, তুমি ওটা করো, অ্যাপয়েন্টমেন্টটা যদি সেক থেকে হয় তাহলে কিন্তু অডিটরের ইন্ডিপেন্ডেন্স বেড়ে যাবে, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি তাদের ফিসটাকে যথেষ্ট করে দিতে পারে তাহলে কিন্তু অডিটররা ভালো রিপোর্ট দিতে পারবেন। ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে হতে পারে সেন্ট্রাল ব্যাঙ্ক অডিটর নিয়োগ করতে পারেন, তাহলে ব্যাঙ্কগুলো ওই অডিটরের ইন্ডিপেন্ডেন্সটা বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট। অডিটর যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তখন সে কিন্তু অনেক প্রেশার ফ্রি এবং ভালো রিপোর্ট দিতে পারবে। একটু যদি জানতে চাই, আপনি যেটি বললেন ভাই কাছেও আসবো, যে অডিটর আপনার যে ফিসের কথা বলছেন, এখন ধরেন এক্স কোম্পানির জন্য ফিস 1 লাখ টাকা, কিন্তু তিনি ওই ওয়াই অডিটর যে ফার্ম আছে সেখানে তিনি 70,000-এ পাচ্ছেন, তার সমস্যা কোথায়? অডিট সার্ভিসটা তো এমন না যে এটা মার্কেটের প্রাইস ওঠানামা করতে হবে। ডাক্তারের ফিজে কি ওঠানামা করে? আপনি দেখবেন যে একই রকমের ডাক্তার সবার কিন্তু একই রকমের বাড়াতে হবে, কিন্তু কম টাকায় পাচ্ছেন। আমার মনে হয় দেখেন এখানে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত অ্যাজ এ প্রফেশনাল, যে অডিট ফি কত এইটার কারণে আমি কখনোই আমার কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবো না। দিস ইজ মাই ওন ডিউ ডিলিজেন্স বিফোর অ্যাকসেপ্টিং অ্যান অডিট, যে আমাকে যে অডিট ফিটা দিচ্ছে সেই অডিট ফিতে আমি এই কাজটা ডেলিভার করতে পারবো কিনা। যদি আমি করতে না পারি দেন আই এম আন্ডার নো কম্পালশন টু অ্যাকসেপ্ট দ্যাট। আই মাস্ট রিগ্রেট দ্যাট অ্যাকসেপ্টেন্স। এইটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা না। তারপরেও সাব্বির ভাই যেটা বললেন, একটা ফান্ডামেন্টাল এলিমেন্ট হচ্ছে যে কোয়ালিটি হ্যাজ এ কস্ট টু ইট। সো এইটাতে যে প্রবলেমটা হচ্ছে সেটা দেখেন যে নট এভরিওয়ান ইজ ইকুয়াল, দেয়ার আর সাম ব্ল্যাক শিপস ইন এভরিওয়্যার। ঠিক আছে, বি ইট এ কোম্পানি, বি ইট এ রেগুলেটর, বি ইট অ্যান অডিটর, এভরিওয়্যার দুই চারটা ব্ল্যাক শিপ থাকবে যারা এথিক্যাল স্ট্যান্ডার্ডসকে কম্প্রোমাইজ করবে। সো তারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে যে ঠিক আছে আমি যখন রিফিউজ করলাম, আরেকজন রিফিউজ করলাম, তখন ঠিক আছে আমি যা পাচ্ছি এটাই আমার লাভ, আমি কোয়ালিটিতে, এটা তো হোল প্রফেশনের একটা বদনাম হচ্ছে। সেই জন্য রেগুলেটরের পার্সপেক্টিভ থেকে আমি বলবো না অ্যাপয়েন্টমেন্টটা, কারণ গ্লোবালি যেটা শেয়ার হোল্ডারে অ্যাপয়েন্টমেন্ট করবে, কারণ দেয়ার ইজ এ ডিস্টিংশন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড শেয়ার হোল্ডার বা বোর্ড অফ ডিরেক্টর। সো আমরা অডিটরদেরকে যেহেতু শেয়ার হোল্ডাররা অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং শেয়ার হোল্ডার্স ইনক্লুডস দ্য স্মল ইনভেস্টর অ্যাজ ওয়েল। সো এখানে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্সে খুব একটা আসবে না। তবে রেগুলেটরদের যে জিনিসটা দেখা দরকার, অডিটারের ফিটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি কোনো অডিটার এত লো রেটে ফি চার্জ করে তাহলে তারা কোয়েরি করতে পারে যে তুমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এখন আমাদেরকে অডিট করতে হয়, এটা অনুযায়ী এই ফিতে কিভাবে তুমি এটা করলা। এবং কখনো যদি অডিটার চেঞ্জ করা হয়, একটা আমাদের 3 বছরের ম্যান্ডেটরি আছে, এর আগেও দেখা যাচ্ছে অনেক সময় অডিটর চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ অডিটর একটা স্ট্রং স্টেপ নিল, ক্লায়েন্ট ইজ নট হ্যাপি, তাদেরকে চেঞ্জ করে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি যেটা সাবমিট বললেন, রেগুলেটর শুড ইন্টারফেয়ার, যে 1 বছর পরে কেন এই অডিটরকে চেঞ্জ করা হলো। সো এই জিনিসগুলোর একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে আমার মনে হয় আস্থার যে সংকট, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের ব্যাপারে, এইটা অনেকাংশে কেটে যাবে। আর যদি একটু আজকে নিউজ দেখেন, প্রথম নিউজটাই হচ্ছে যে স্পন্সর সেল বঙ্গজেট। দেখেন এই কোম্পানিটি জেট ছিল, এতে আসলো এবং প্রাইস বাড়লো, স্পন্সর সেল। আমরা দেখেছি 40 টাকার শেয়ার 400 টাকার উপরে মুন্না সিরামিক স্পন্সর সেল চলে আসলো, মুন্না স্টাফলার স্পন্সর সেল চলে আসলো। আমরা দেখছি গতকালকে একটি ডিভিডেন্ড দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্পন্সর শেয়ার সেল চলে আসছে। এরকম মানে স্পন্সররা যেই শেয়ারটির দাম বাড়ে বিক্রি করে দিচ্ছে। এটিও কিন্তু এই যে স্টেক হোল্ডার যারা আছেন তাদের এটিও এখনকার মার্কেটের একটা দুর্বলতা মনে করা হচ্ছে, এবং শুধু বোনাস দিয়ে স্পন্সর শেয়ার সেল করে দিচ্ছে। কিছু কাজও করছে, কিছু প্রপোজালও এইসব ব্যাপারে তাদের আছে। তারা তো চাইছেই যে এর উপর একটু নিয়ন্ত্রণটা বাড়ানো হোক, প্লাস ডিএসসি চাইছে যে এটা ট্রেডটা এই জেনারেল মার্কেটের
না করে আপনার ব্লক মার্কেটে করা হোক। তারপরে হয়তো ঘোষণা দেওয়ার ঘোষণা দেওয়ার একটা নির্দিষ্ট সময় এর পরে বিক্রি করুক। যদি মূল কথা যাতে মার্কেটটা স্পন্সরদের শেয়ার বিক্রির কারণে মার্কেট তাৎক্ষণিক প্রভাবিত না হয়, এরকম কিছু বিষয়ে ডিএসসি কাজ করছে। একটা জিনিস যে স্পন্সররা তো কিন্তু মাঝে সাঝে সে যদি মনে করে উনি বাই করবেন কিংবা সেল করবেন, সেটা তো করতেই পারে। এখন উনি কখন করছেন সেই প্রবণতা যদি বাজারের ক্ষেত্রে নেতিবাচক হয়, যে বেশ কিছু ঘটনা সেটা বাজারকে প্রভাবিত করছে এবং সেটার পেছনে যে তার কোনো একটা ব্যাড ইন্টেনশন কাজ করছে, তাইলে নিয়ন্ত্রক সংস্থা, ইভেন ডিএসসি নিয়ন্ত্রক সংস্থাকে পার্সু করতে পারে। তারপর আমরা যেটা শুনেছি যে এসব বিষয়ে কিছু কাজ ডিএসসি করছে। জি শরীফ ভাই, একটি জিনিস জানেন যে স্পন্সরদের সেল নিয়ে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে কেপিসিএল নিয়ে, এবং সেখানে তার কেপিসিএলের ট্রেড সাসপেন্ড করে দিল। তারপরে এটি আবার ব্লক মার্কেটে বিক্রি হবে, তারপরে তার ট্রেড চালু করলো। কিন্তু ওটি বড় শেয়ার, এবং আমরা যেটি শুনেছি এর সত্যতা বিএসসিসি ভালো জানবে। এখানে বড় বড় যারা পাওয়ারফুল ব্যক্তি তাদের সম্পৃক্ততা ছিল কেপিসিএলের, বাড়তি রেটে তারা শেয়ার কিনেছিলেন, এবং সে কারণেই তারা এসএসসিকে পার্সু করেছেন, যাতে এসএসসি এই সিদ্ধান্ত নিয়েছে, এরকম কথা শোনা যায়। এবং আপনি জানেন ডিএসসিতে মানে শেয়ার বাজারে যত কথা গুজব শোনা যায় তার বেশিরভাগই সত্য হয়। তো সেক্ষেত্রে আমরা এটা যে একদম মিথ্যা সেটি বলতে পারি না। কিন্তু এই যে বঙ্গজের মতো কোম্পানি যেগুলো শেয়ার কম, এই আপনার এই মুন্নু সিরামিকের মতো কোম্পানি যেগুলোর শেয়ার কম, কিন্তু টাকা তো অনেক নিয়ে চলে যাচ্ছে, এইগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসছে না, এবং এগুলো ইন্টারফেয়ারও করছে না রেগুলেটররা, কিন্তু ক্ষতিগ্রস্ত তো বিনিয়োগকারীরা হচ্ছে। আসলে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর, আমি মনে করি স্মল ইনভেস্টরদের দেখা দরকার যে যেই কোম্পানিতে ওনারা ইনভেস্ট করছেন সেখানে প্রমোটার স্পন্সরদের স্টেক কত পার্সেন্ট আছে। যদি দেখা যায় যে প্রমোটারদের স্টক অফিসিয়ালি একটা ইনসিগনিফিক্যান্ট 30%, 35%, 20%, দ্যাট মিনস দ্যাট দ্য প্রমোটার দেমসেলফ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন দ্যাট কোম্পানি। সো এই ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রত্যেক বিনিয়োগকারী জানা দরকার যে পাস্ট হিস্ট্রি, যে স্পন্সররা কখন শেয়ারগুলো বিক্রি করছে, কোন পয়েন্ট অফ টাইমে বিক্রি করছে। সো এবং এখানে কোনো ইনসাইডার ট্রেডিংয়ের ইস্যু হচ্ছে কিনা, যে শেয়ার বিক্রি করার পরেই অব্যবহিত পরেই কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসলো কিনা, এই জিনিসগুলি ভেরি ইম্পর্টেন্ট। বাইরে যেটা একটা যেই ব্যাপারে কোনো রেগুলেটরের কাছ থেকে কম্প্রোমাইজ করা হয় না, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং অ্যান্ড স্পন্সরস শেয়ার কেনা বেচা। বাইরে দেখবেন আপনি যতগুলো কনভিকশন হয়েছে, ডিরেক্টর হতে পারে, কোম্পানির কর্মচারীদের হতে পারে, এই দুইটা অফেন্সের কারণে, এক কোনো ইনসাইডার ট্রেডিং হয়েছে, অথবা স্পন্সর রিলেটেড কোনো ট্রানজ্যাকশনে নীতিমালা বিঘ্নিত হয়েছে। যেটা আমাদের এখানে অত্যন্ত জরুরি এই জিনিসটাকে মনিটর করা, এবং প্রয়োজন হলে যেটা জাকির ভাই বললেন যে এটা একটা কুলিং অফ পিরিয়ড দেওয়া, যে আমি আজকে ডিক্লেয়ার করলাম ইমিডিয়েটলি না, এটা 30 দিন পরে ট্রানজ্যাকশনটা হবে, যেন মার্কেট কুড সুদ আউট দ্যাট, ওইটার যেই ইম্প্যাক্ট হবে এটা যেন আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়। আরেকটা নিউজ দেখেন, এআইএল এই কোম্পানিটির যদি দেখেন যে আমিনুল ইসলাম তিনি ট্রান্সফার করছেন 39 লাখ শেয়ার তার ওয়াইফের নামে, মানে কমপ্লিট করছে, মানে ট্রান্সফারটা কমপ্লিট করেছেন। এই মানে একটা মার প্যাচ যে আমি ভাই সাব্বির ভাই তিনি বিক্রি করতে পারবেন না, বা তিনি বিক্রি করলে এটি একটা প্রভাব পড়বে, রেট কমে যাবে, তিনি করছেন তার ওয়াইফ, তার মেয়ে, তার ছেলের নামে দিয়ে দিচ্ছে গিফট বা যে কোনোভাবে দিয়ে। তিনি ওই যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে সে বিক্রি করছে, তখন কিন্তু আর কোনো ঘোষণা লাগছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আইন অবশ্যই সংশোধনী দরকার। যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে আছে যে ডিরেক্টরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবারের স্ত্রী, স্পাউস, চিলড্রেন, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এই ধরনের একটা এক্সপেন্ডেড আছে। সো আমার মনে হয় এই ধরনের বিশেষ সুবিধাভোগী আইনেও সম্প্রসারণের দরকার আছে। নট অনলি দ্যাট পারসন, বাট দ্য পারসনস স্পাউস, চিলড্রেন, ডিপেন্ডেন্ট অথবা ক্লোজ রিলেশন। এখানে অনেক সময় ডিপেন্ডেন্ট কথাটা মারপ্যাচ থেকে যায় যে অ্যাডাল্ট ইজ নট ডিপেন্ডেন্ট। নো, কোনো রিলেশন থাকলেই অল উইল বি মানে কনসিডার্ড আন্ডার দ্য সেম ক্যাটাগরি, সবগুলো রেস্ট্রিক্টেড থাকবে। সাব্বির ভাই যদি একটু আসেন, রেনুইক যা এটির কোয়ারি দিয়েছে ডিএসসি, দেখেন যেটির দাম বাড়ার কোনো কারণ নেই, কোম্পানি জানিয়েছে
তো এক কথায় যদি একদম 1 মিনিটে 30 সেকেন্ডে যদি বলেন যে এই কোম্পানির কাছে জানতে চাও এবং আপনি সিএফও, আপনাকে উত্তর দিতে হবে, আপনি কি উত্তর দিবেন? দাম বাড়ছে বাজারে, আপনি মোবাইল যমুনার দাম ধরেন 400 টাকা হয়ে গেল, আপনি কি উত্তর দিবেন? আমি বলবো তো Undisclosed এটা তো আমার যা ডিসক্লোজার ছিল আমি দিয়েছি। হ্যাঁ, তাহলে এইগুলো দেওয়ার মানে কি? এখন এটা দেওয়ার আসলে মানে নেই। যদি জি, প্রাইস ভাই, সেনসিটিভ কোনো অনেক ইনফরমেশন ধন্যবাদ। থাকে এখানে সে শেষ দিবেন করতেছি, সেভাবে। এগুলো দেওয়ার মানে নাই। বিনিয়োগকারীরা আছেন, রেগুলেটর আছেন, তারা বুঝবেন যে এটি আসলে দেওয়ার মানে আছে কিনা। অনেক না, ধন্যবাদ এটার আপনাদেরকে। একটা কারণ আছে, এটা হচ্ছে একটা মোরাল অবলিগেশন। ভাই, শেষ করতে হচ্ছে, সময় নেই। এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। জাকির ভাই, আপনাকেও ধন্যবাদ। সাব্বির ভাই, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানটি উল্লেখযোগ্য অংশ। আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বেজে পড়তে পারবেন। সবাই ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।